আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খোলা পিঠের দিকে ছড়িয়ে আর কোনো কথা না। প্রিয়র মাথাটা কাঁধের উপরে রেখে ঘুমানো শোনা, এখনো তো ঠান্ডাও লাগবে না, আর ঘুমাতে পারবি শান্তি মতো। প্রিয়কে এভাবে নিয়ে আয়ন আবার বাইক স্টার্ট দিল। প্রিয় লেপটা আছে আয়নের খালি বুকের সাথে। আয়নের বুকের হার্টবিটের থুপ থুপ শব্দটি এতই জোরে বিট করছে যে প্রিয় যেন এই নিস্তব্ধ রাতেও তা খুব স্পষ্ট শুনতে পাচ্ছে। প্রিয়র ভেতরেও একটা ভালো লাগা কাজ করছে, তাই আয়নকে নিচ থেকেই শক্ত করে জড়িয়ে ধরল। এমন একটা নির্ভরতাপূর্ণ জায়গারই তো প্রয়োজন ছিল প্রিয়র। আজ পেয়ে যেন সব ভুলে আয়নের সাথে মিশে গেছে প্রিয়। ভালোবাসা মানে তো একটা নির্ভরশীল হাত, ভালোবাসা মানে একজোড়া চোখ অপলক চেয়ে থাকা, ভালোবাসা মানে তো আমি আছি তো পাগলি, তোর সাথে, তোর কাছে, ভয় কিসের? আয়নের ভেতরে যেন আবার তোলপাড় হতে লাগলো। প্রিয় শরীর থেকে আসা জেসমিন ফুলের পারফিউমের ঘ্রাণটা আয়নকে মাতাল করে তুলছে। তবুও আয়ন নিজেকে যথাসাধ্য কন্ট্রোল করে রেখেছে। বাতাসে প্রিয় চুলগুলো উড়ে আয়নের মুখে আছড়ে পড়ছে। আয়নের ভালোই লাগছে, তবে এতে বাইক চালাতে সমস্যা হতে পারে, তাই এক হাত দিয়ে চুলগুলো সরিয়ে প্রিয়র কাঁধে রাখলো আর প্রিয়র মাথায় একটা গভীর চুমু এঁকে দিল আয়ন। এই কেমন আসক্তিতে জড়ালি আমায়, নিজেকে কেমন পাগল পাগল লাগে। আগে তুই জানতি না বলে তোর থেকে দূরে থাকা সম্ভব ছিল, কিন্তু শোনা, এখন তোর কাছ থেকে নিজেকে দূরে রাখা তো সম্ভব না। কবে নিজ থেকে আমাকে একটু ভালোবাসবি, কবে আমার ডাকে সাড়া দিবি? আমি যে তোর ভালোবাসা তৃষ্ণার্ত, ভীষণ তৃষ্ণার্ত। হয়তো সেদিন জোর করেছে, কিন্তু আমি যে তবুও অপূর্ণ তোর ভালোবাসার অভাব এই জীবনে। ব্যালকনিতে বসে গিটার বাজাচ্ছে দীনেশ আর গুনগুন করে গান গাইছে। সাথে সাথে ভেসে আসছে অতীতের কিছু স্মৃতি। তিতিরের সাথে দীনেশের প্রথম দেখা হয়েছিল যেদিন। ইন্টারভিউ দিতে আসা তিতিরকে দেখে দীনেশ নিজের অজান্তেই বলে উঠেছিল, কি অপরূপ লাবণ্যময় সুন্দরী। টানা টানা চোখ, আর তাতে হালকা করে কাজল দেওয়া, যা চোখ দুটোকে অসম্ভব মায়াবী করে রেখেছে। এই মায়াসাগরে যে কেউ ডুব দিতে চাইবে। খারা নাকটায় জমে থাকা বিন্দু বিন্দু ঘাম কেমন পাথরের মুক্তোর মতো চিকচিক করছিল। গোলাপের বাপড়ির মতো ঠোঁট দুটো আর টান গালের তিলটা যেন মেয়েটার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছিল। এই আধুনিক যুগেও কোনো মেয়ের এত বড় চুলও হয় তা দীনেশের জানাই ছিল না। আর লম্বা ঘন চুলগুলোকে একটা বেরোনি করে রেখেছে, যা মাজা ছাড়িয়ে পড়েছে তখনও। নীল রঙের চুড়িদারটা যেন ফুটে উঠেছে মেয়েটির সাদা থপথপে শরীরটায়, যা এত স্মার্ট মেয়েরা নিজেদের এত দামি পোশাক দিয়েও পারেনি। দু হাতে দুটো চুড়ি, কিন্তু মুখে নেই কোনো মেকআপ। তবু যেন মেকআপে ঢাকায় এত সব মেয়েদের তুলনায় অতুলনীয়। দীনেশ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তিতিরের দিকে। একটা মেয়েকে ন্যাচারাল ভাবেও এত সুন্দর কি আসলেই লাগতে পারে? দিশানের চোখেই সরছিল না তিতিরের ওপর থেকে সেদিন। দরজায় দাঁড়িয়ে থাকা তিতিরকে পুরো রিডিং করে ফেললো দীনেশ এক পলকে। তাই তো তিতিরকে একটু জ্বালানোর জন্য ইন্টারভিউতে কিছু উদ্ভট প্রশ্ন করেছে দীনেশ, শুধুমাত্র তিতিরের মুখের এক্সপ্রেশন দেখতে। তিতির নামের এই মেয়েটিকে আরো জানতে সেদিন চাকরিটা তিতিরকেই দেওয়া হয়। এতে অবশ্য অনেকে অবাক হয়েছিল, কারণ দীনেশের মতো এত স্মার্ট বসের পিএই খালাম্মা কিভাবে? তিতিরের চাকরি হওয়ার পর প্রথম দিনই তিতির বুঝতে পারলো বেশিরভাগ স্টাফরাই তিতিরকে এড়িয়ে চলে। আসলে এত বড় ফ্যাশন হাউসের অফিসে তিতিরের মতো মেয়ে অনেকটাই বেবানান। কিন্তু তিতির তার যোগ্যতা জানতো, তাই এইসব কিছু সব সময় এড়িয়ে চলতো, শুধু নিজের কাজের দিকেই ফোকাস করতো। আর এসব কিছু দীনেশকে তিতিরের প্রতি আরো মুগ্ধ করত। তিতির তো এমন ছিল, অফিসে ওর পিছে সবাই ওকে খালাম্মা করে ডাকতো, তাতেও কিচ্ছু বলতো না কাউকে, কারণ এতে তিতিরের কিছু যায় আসে না। আধুনিকতা মানে এই তো নয় আমাকে শরীর দেখিয়ে পোশাক পরতে হবে, তাহলেই সে স্মার্টে টাইটেল পেয়ে যাবে। শালীনতা বজায় রেখেই পোশাক নির্বাচন করা দরকার, তিতির মনে করে এটা। কিন্তু তিতিরের সব বিষয়ে এমন চুপ করে সহ্য করা দীনেশের পছন্দ হতো না, তাই নিজের স্টাফদের শাসাতে চাইল, কিন্তু তিতির বাধা হয়ে দাঁড়ায়। মিস তিতির, এতটাও ভালো হওয়া ভালো না, নিজের লড়াইটা লড়তে শিখুন। কে বলেছে আমি ভালো স্যার? তিতির মুচকি হেসে, আমি আমারটাই দেখছি, তবে নিজের মতো করে। দীনেশ ব্রুডা কুঁচকে তিতিরের দিকে তাকিয়ে আছে। আসলে ও তিতিরের কথার মানেই বুঝতে পারছে না। তাই স্যার, রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে কিছু পাগলা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। ওটা কুকুরের স্বভাব, তাই করে। কিন্তু আমরা কুকুর না, আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আর তা এসব বোকা মানুষের পেছনে ব্যয় করতে না। আর আপনি আমার তরফ থেকে কিছু বললে সমস্যা আরো বাড়বে, কানাঘুষো আরো হবে।
তাই আমাকে হ্যান্ডেল করতে দিন এসব প্লিজ। সেদিন দিনে সত্যি ভীষণ অবাক হয়েছিল তিতিরের এমন ব্যবহারে। কোনো মানুষ এইভাবেও কি ভাবতে পারে? হঠাৎ বৃষ্টির ঝাপটায় দিনের সম্বিত ফিরে পায়। কিছু একটা মনে করে বেলকনি থেকে উঠেই তিতিরের রুমের দিকে হাঁটা ধরে। একটু আগের বসে তিতিরকে একটা থাপ্পড় মারে দিনেশ। এর পরপরই ওখান থেকে চলে আসে দিনেশ। রুমে প্রবেশ করে দেখে যে তিতির এখনো ডিনারটাও করেনি, চুপচাপ বিছানায় বসে আছে। দিনেশ গিয়ে তিতিরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। দিনেশকে দেখে তিতির মুখ ঘুরিয়ে ফেলল। দিনেশ তিতিরের মুখটা দু হাতে ধরে, সরি লক্ষ্মীটি, আমি এমনটা করতে চাইনি, কিন্তু তোমার বারবার বাড়ি যাওয়ার কথা শুনে আমার রাগ উঠে গিয়েছিল। আম সরি। স্যার কেন বুঝতে পারছেন না? এসব করে কিছুই পাবেন না। জানি, কিন্তু আমি যে তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। কেন বোঝো না তুমি? আমার আর আপনার মাঝে বিশাল বড় একটা দেওয়াল আছে, ধর্মের দেওয়াল, যা পার করতে না আমি পারবো না আপনি। তাহলে কিসের সম্পর্ক? প্রত্যেক সম্পর্কের একটা নাম দিতে হয়, কিন্তু আপনি যা চাইছেন সে সম্পর্কের কোনো নামও হয় না, আর নাম ছাড়া সম্পর্কের কোনো মানে হয় না। দিনেশ তিতিরের মুখটা নিজের মুখের সামনে এনে চোখে চোখ রেখে বলল, একটা সত্যি কথা বলবে তিতির? তিতির তাকিয়ে আছে দিনেশ কি জিজ্ঞেস করবে তা জানতে। ভালোবাসো আমায়? তিতির কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে আছে দিনেশের চোখের দিকে। আর নীরবে কিছু জল গাল দিয়ে গড়িয়ে পড়লো দিনেশের হাতে। তিতির চুপ করে রইল। দিনেশ তিতিরের নিঃশব্দ থাকাকে হ্যাঁ ধরে তিতিরের চোখের পানিগুলো মুছে দিয়ে নিজেই বলল, জানি তুমি আমাকে ভালোবাসো, হয়তো আমার থেকেও বেশি। সেটা তোমাকে মুখে বলতে হবে না তিতির। আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু আমার উপর একটু বিশ্বাস রাখো, আমি সব ঠিক করে দেব। কিন্তু এরপর থেকে দূরে যাওয়ার কোথাও চিন্তা করবে না। মনে রেখো, এই দুনিয়ার বুকে আজও এমন কেউ জন্ম হয়নি যে তোমাকে আমার কাছ থেকে দড়ি সরিয়ে রাখতে পারবে, এমনকি তুমি নিচেও না। তিতির হঠাৎ দিনেশকে জড়িয়ে ধরল, ওর হাতটা শক্ত করে। ফুঁপিয়ে কেঁদে উঠল তিতির। নিজের সব কষ্টগুলো ভুলতে চাইছিল আজ দিনেশের বুকে মাথা রেখে। মোহিনীর মুখে নীলামের প্রশংসা ফুল ছুরি শুনতে শুনতে তিয়াসও অনেক কিছুটা বিরক্ত বোধ করছে, যা ওদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু মাকে কিচ্ছু বলতেও পারছে না তিয়াস। তবে তিয়াস ছাড়ার পাত্রও না, ও জানে কাকে কিভাবে জব্দ করতে হয়। তাই জানো নীলিমা, আমাদের প্রিয় কিন্তু কম না, ঠিক না? অনেকেও সায় দেয় ওর কথায়। তিয়াসের এমন কথায় মোহিনী বেগম তেলে বেগুনে জ্বলে উঠে। এখানে প্রিয় আসলো কিভাবে তিয়াস? দাঁতে দাঁত চেপে কথাটা বলল মোহিনী বেগম। এরপর তীক্ষ্ণ দৃষ্টিতে একবার প্রিয়র দিকে তাকিয়ে, কিসের সাথে কি তুলনা করছিস? কোথায় হীরা আর কোথায় কয়লা? হ্যাঁ মা, ঠিকই বলছো, আমাদের প্রিয় কিন্তু একটা হীরা। তা আবার প্রত্যেক দোকানে পাওয়া কোনো সস্তা হীরা না, দোকানের সব থেকে মূল্যবান হীরাটা, যা দোকানদার নিজেও লোভে কাউকে দিতে চায় না। আমাদের প্রিয় কিন্তু সেই হীরার মতো। দেখো না, আমাদের আয়ান্দাও তার মূল্যবান হীরাকে কাউকে দেয়নি, একদম পার্মানেন্ট ভাবে নিজের কাছে এনে ফেলেছে। আসলে কি জানো, হীরার কদর তো আর সবাই করতে পারে না, হীরার কদর তো একজন জহুরেই পারে করতে। তিয়াসের কথা শুনে প্রিয় ভীষণ লজ্জা পেতে লাগলো। কি সব কথা বলছে তিয়াস ভাই, তাও আবার বড়দের সামনে? মাথা ঠিক আছে তো? আর আয়ন মুচকি হাসছে। ও জানতো ওর ভাইরা ছাড়ার পাত্র না। ভাইগুলো আয়নের জন্য জান দিতেও চিন্তা করবে না, আর সেখানে ভাইয়ের জানকে কেউ অপমান করবে তা তো আরো আগে মেনে নেবে না ওরা। আর আমাদের আয়েন্দার মতো বিচক্ষণ জহুরি আর কোথাও নেই, এটা অবশ্যই নীলিমার থেকে আর কে বলতে পারবে। এতদিন ধরে দাদা ভাইয়ের সাথে বিজনেস করে আসছে, ওটা অন্য কথা। প্রত্যেকটা কাজেই কোনো না কোনো ভুল করে আসছে, আর তা দাদাভাইকে ঠিক করতে হচ্ছে। নীলিমা তাদের দাঁত চেপে কথাগুলো হজম করছে। মোহিনী চোখ রাঙিয়ে ছেলেকে বলল, তাতে কি? ও তো চেষ্টা করেছে, মিডল ক্লাস মেয়েদের মতো নিজেকে রান্নাঘরে সীমাবদ্ধ করেনি। এটাই বা কয়জন পারে? এটার জন্য যোগ্যতা থাকতে হয়। তুমি ঠিকই বলছো মা, কিন্তু জানো কি, মিডল ক্লাস মেয়েদের একটা বিশেষ গুণ থাকে, যা হয়তো তোমাদের মতো হাই ক্লাস মেয়েদের মাঝেও নেই। তাই নাকি? আমিও শুনি, কি তা? নীলিমা অনেকটা রেগে কথাটা বলল। স্বামীর মন জয় করা, কিভাবে নিজের স্বামীকে খুশি করতে হয়, আর সব থেকে বড়, নিজের স্বামীকে সম্মান করতে হয়। একজন মিডল ক্লাস মেয়েদের দুনিয়াটা খুব ছোট থাকে, তাই তাদের চাহিদাও কম। এসব মেয়েরা সবাইকে আপন করতে জানে, জানে শ্রদ্ধা করতে, কাউকে যে অপমান করতে নেই তা খুব ভালো করেই জানে। ওইসব বাদ দাও,
তুমি তো দাবি করতে তোমার থেকে নাকি বেশি আয়েন্দাকে কেউ চিনে না। তাহলে তুমি কিছু প্রশ্নের উত্তর দিও নীলিমা, তাহলে বোঝা যাবে তুমি কতটা যোগ্য আর তোমার পাল্লা কতটা ভারী ছিল। তুমি তো আয়েন্দার সাথে প্রায় 2 বছর ধরে আসো, তাহলে অবশ্যই আয়েন্দার পছন্দ অপছন্দ কিছু তো অবশ্যই জানো। হুম। অনেকটা কনফিডেন্স হয়ে নীলিমা, ওয়েল, তাহলে বলো ভাইয়ের পছন্দের খাবার কি? কি আবার গ্রিন ভেজিটেবল স্যালাড, আমি প্রায় ওটা খাই। আয়ন এতক্ষণ পর হেসে জবাব দিল। তাহলে নীলিমা অনেকটা বিস্ময় হয়ে, প্রিয় বলতো দাদা ভাইয়ের পছন্দের খাবার কি? প্রিয় তিয়াসের দিকে তাকিয়ে একবার নীলিমার দিকে তাকিয়ে বলল, বিরিয়ানি? হোয়াট ননসেন্স, আমি কখনো আয়নকে এসব অয়েলি খাবার খেতে দিইনি। কারণ দাদা অনেকটা হেলথ কনসার্ন, আর দাদা বাইরে তেমন এসব খায়ও না। খুব খেতে মন চাইলে আয়ান্দা মামিকে বলবে বা প্রিয়কে, আর কারো হাতে বিরিয়ানি টেস্ট আয়ান্দার তেমন পছন্দ হয় না। নীলিমার রাগে কান দিয়ে মনে হয় ধোয়া বের হচ্ছে। এইভাবে অপমান হতে হবে এখানে এসে জানলে আসতোই না ও। মোহিনী বুঝতে পারলো প্রিয়কে অপমান করতে এদের এনেও কোনো লাভ হলো না। ওর নিজের ছেলেই যেখানে এই মেয়ের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, সেখানে পরদের দোষ দিয়ে কি লাভ। তাই পরিস্থিতি সামাল দিতে বলল, ডিনার মনে হয় রেডি হয়ে গিয়েছে, চলো সবাই আমরা ডিনার সেরে নেই। ডিনার টেবিলে সারা গিয়ে নীলিমার পাশে বসলো। নীলিমা অবশ্য আয়নের পাশে বসতে চেয়েছিল, কিন্তু আয়নের এক পাশে প্রিয় আর এক পাশে তিয়াস গিয়ে বসে পড়েছে। তাই বেচারিকে হতাশ হয়ে অন্য জায়গা দখল করতে হলো। সারা নীলিমার কাটা ঘায়ে আরেকটু নুনে ছেড়ে মারলো। দেখছো ভাবি, ও সরি, তুমি তো এখন আমাদের ভাবি না। আসলে সত্য বলতে কি জানো আপু, আমি মন থেকে তোমাকে ভাবি মেনেই এসেছিলাম, কিন্তু সবই কপাল। তা না হলে তোমার জায়গায় ওই প্রিয় কি করে এখানে, যার আমাদের বাসার কাজে লোক হবারও যোগ্য নেই। দেখো, সে আজ এইবারের রানী। সারার কথায় নীলিমা সারার দিকে তাকালো। মানে আয়ানটা তো এইবারের রাজাই। দেখো না, তার উপর কেউ কথা বলতেই পারে না এই বাড়িতে, তাহলে তার বউ রানীই হবে, বলতে গেলে মহারানী। সারার কথায় নীলিমার গা জ্বললেও কথাগুলো তো সত্যি। তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নার প্রিয়র দিকে তাকালো। আয়ন কি সুন্দর করে প্রিয়কে খাবার সার্ভ করছে। প্রিয়র পছন্দের খাবারগুলো প্লেটে দিয়ে প্রিয়র সাথে চোখের ইশারায় কিছু কথাও বলছে। নীলিমার রাগ উঠছে, প্রচন্ড রাগ আয়নকে প্রিয়র সাথে এইভাবে দেখে। এই রাগটাকে আরো একটু হাওয়া দিল সারা। দেখেছো নীলিমা আপু, প্রিয় তো আয়ানদাকে একেবারে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। শুধু কি আয়ানদা, দেখলে না তিয়াস ভাইয়াও কেমন প্রিয়র ঢাল হয়ে গেল। এই মেয়েটা আমার সব ভাইয়ের উপর কালো জাদু করেছে, ওকে ছাড়া কেউ আমাকে চোখে দেখে না। এদিক দিয়ে আয়ন খাবার খেতে খেতে চিন্তা করছে আজকে দিনটাই খারাপ ছিল। প্রিয়র মুখটা দেখে আয়ন বুঝতে পারে প্রিয়র মনের অবস্থা। তাই মনে মনে প্ল্যানিং করে রেখেছিল ডিনারের পর সবাই যখন চলে যাবে তখন আয়নও প্রিয়কে নিয়ে লং ড্রাইভে ঘুরিয়ে নিয়ে আসবে। মেয়েটি রাতে ঘুরতে বেশ পছন্দ করে। 2 বছর আগে ইতালির ভেনিস শহরে একটা বিলাসবহুল হোটেলের কনফারেন্স রুমে একটা জরুরি মিটিং চলছিল আয়নের। আর তখনই আয়নের ভাইব্রেটার রাখা মোবাইলটি বারবার বেজে উঠছিল। বিরক্ত হয়ে মোবাইলটি রবিনের হাতে দিয়ে ইশারায় চেক করতে বলল, দেখতে যে কারে তো তারা যে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করছে। রবিন ফোনটা হাতে নিয়ে কনফারেন্স রুম থেকে বের হয়ে গেল। ইতালিতে বড় একটা ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছে, আর এই শোটা নিয়ে আয়ন কয়েকটা সপ্তাহ ধরে একটু বেশি ব্যস্ত। গত কয়েক মাস ধরে এই শোটার জন্য কাজ করে যাচ্ছে আয়ন আর তার পুরো টিম। নতুন ডিজাইনের ড্রেসের পর ড্রেস বানানোর আইডিয়া তা আবার তৈরি করা, মডেল সিলেক্ট হতে শুরু করে তাদের ট্রেনিং এর ব্যবস্থা, এই সবের মধ্যে আয়নের অনেকটা ব্যস্ত সময় কাটছে। নতুন কিছু ডিজাইন বলতে গেলে বেস্ট ডিজাইন এবং কোম্পানির বেস্ট ডিজাইনারদের সাথেই আজকের মিটিংটা ছিল। আয়ন যখন নতুন ডিজাইনগুলোতে আবার চোখ বোলাতে ব্যস্ত, ঠিক তখনই রুমে দরজা ঠেলে রবিন প্রবেশ করলো অনেক হুড়াহুড়ি করে। আর এই সে আয়নের কানের কাছে কি যেন ফিসফিসিয়ে বলল। মুহূর্তে আয়নের চোখ মুখের রং পাল্টে গেল। ওর এই মুহূর্তে শুধু একটি নামই মাথায় আসছে, প্রিয়। সাথে সাথে মিটিং ক্যান্সেল করে রবিনকে বিডির একটা টিকিট বুক করতে বলে নিজেও মিটিং রুম থেকে বের হয়ে গেল। স্যার, আজকের এই মিটিংটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। পেছনে পেছনে আয়নের ম্যানেজার লিমন বলতে লাগলো, আই ডোন্ট কেয়ার লিমন, আমার এখন বাংলাদেশে যাওয়া খুব প্রয়োজন। এই মিটিংটা থেকেও বেশি দরকার এখন ওখানে যাওয়া আমার। হঠাৎ আয়ন বলতে বলতে থেমে গেল। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে লিমনের দিকে তাকিয়ে বলল, কেউ আমার জন্য অপেক্ষা করছে ওখানে, আর আমি ছাড়া এই মুহূর্তের কষ্ট ভাগ করার মতো কেউ নেই, তাই আমাকে যেতেই হবে। বর্তমান। হঠাৎ প্রিয় নড়াচড়াতে আয়ন অতীত থেকে বর্তমানে ফিরে আসে। এতক্ষণ আয়ন 2 বছর আগের কিছু বিষাক্ত স্মৃতিগুলো মনে করছিল। ওর ভালো লাগছিল না কোনো কিছুই, খুব অস্থিরতা কাজ করছে। সেই স্মৃতিগুলো আয়ন আর মনেই করতে চায় না।
যেসব কারণে ওর প্রিয় ওর কাছ থেকে এতটা দূরে সরে গিয়েছিল। আয়নের খুব আফসোস হয় কিভাবে ও প্রিয়কে ভুল বুঝে নিজে থেকে দূরে সরিয়ে দিয়েছিল। যখন সব থেকে বেশি প্রয়োজন ছিল প্রিয়র, তখনই আয়ন প্রিয়কে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিল। তাই তো প্রিয় এখন আয়নকে বিশ্বাস করতে পারছে না, আগের মতো ভরসা করতে পারছে না। আয়ন প্রিয়র দিকে একবার তাকালো, আর সাথে সাথে আয়নের মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। প্রিয় ঘুমের ঘরে আয়নকে চড়িয়ে শুয়ে আছে, যার কারণে আয়ন নড়তেও পারছে না। আয়ন একটু নড়তেই প্রিয়র ঘুমের ঘরে আবার সরে গেল। প্রিয়র ঘুম দেখে আয়ন হাসতে লাগলো। কেমন বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে, আর এতে প্রিয়র অগোছালো চুলগুলো মুখের উপরে পড়ে আছে। আয়ন সাবধানে মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। এতে প্রিয় আবার একটু নড়ে উঠল, আর তখনই প্রিয়র ফর্সা পেটটা কাপড় থেকে বের হয়ে গেল। আয়নের শরীরটা আবার জেগে উঠছিল প্রিয়কে এইভাবে দেখে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ন প্রিয়র সাদা পেটটার দিকে। ওর স্পর্শ করতে ইচ্ছে করছিল ঘুমন্ত ওই পরীটাকে, যার মাঝে আয়ন বারবার হেরে যায়। প্রিয়র সাথে আর জোর করবে না বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেও কেন যে আয়ন দুর্বল হয়েছে এই মেয়েটিকে দেখলে বুঝতে পারে না। যেমন আজ আবার হলো, প্রিয়কে কাছে পাওয়ার চাহিদাটা আবার বেড়ে উঠেছে মনে। আয়ন জানে না আজও শেষ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারবে কিনা। আজকাল অফিসের কাজের চাপটা একটু বেশি, আর এসবের মাঝে দিনেশ অনেকটা হাঁপিয়ে উঠেছে। এতক্ষণ ধরে ফাইলগুলো ঘেনে ঘেনে তালগোল পাকিয়ে ফেলেছে। আনমনে নিজেই বলে উঠল, ব্যাঙের মাথা, কিছুই ঢুকছে না। বলেই ফাইলটা ছুঁড়ে ফেললো। আসলে দিনেশ নিজেও জানে না সমস্যাটা কি ওর। আজকাল ওর কোনো কিছুতেই মন বসছে না, কিছুই যেন ভালো লাগছে না। একটু শান্তি দরকার, কিন্তু সেটা কোথায় পাবো? দিনেশ চোখ বন্ধ করে কিছুক্ষণ চেয়ারে হেলান দিয়ে বসেছিল। হে ভগবান, কিছু একটা করো। আমার কেন এমন লাগছে? তীব্র একটা জ্বালা করছে মনে, কিন্তু কেন? কয়েকদিন ছুটি কামিয়ে তিতির আজ থেকে আবার অফিসে আসা শুরু করলো। কয়েকদিনে বাবার অসুস্থতার জন্য অফিসে আসতে পারেনি। ফোন করে স্যারের কাছ থেকে ছুটি নিয়েছিল কয়েকদিনের। তাই আজ অফিসে এসেই তিতির আগে স্যারের কেবিনের দিকে পা বাড়ালো। আর দিনেশও ঠিক সেই সময় কেবিন থেকে বের হতে নেয়। হঠাৎ দুজনে ধাক্কা খেয়ে ব্যালেন্স সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। আর তখনই তিতির ভয় দিনেশের শার্টটি খামচে ধরে চোখ বুজে ফেলে। দিনেশ নিষ্পলকভাবে চেয়ে থাকে তিতিরের দিকে। তিতিরের হাত দুটো তখনও দিনেশের বুকের কাছে শার্টটি খামচে ধরায় নখের খোঁচা বাঁধছিল দিনেশ। কিন্তু এতে দিনেশের কোনো ভ্রুক্ষেপ নেই। ও তো এখনো তাকিয়ে আছে তিতিরের মুখটির দিকে। কি নিষ্পাপ, কি সুন্দর এই মুখখানা, আর এখন বাচ্চাদের মতো কিভাবে চোখ ভয়ে বুঝে আছে। তিতিরের এই মায়াবী মুখখানি দেখে এই দিনেশ কেমন জানি শান্তি শান্তি অনুভব করছে। বুকের ভেতরে যন্ত্রণাটাও আর নেই, মনের অস্থিরতাটাও যেন কমে গেছে। এক চিলতে হাসি ফুটে উঠছে দিনেশের মুখে। ও বুঝে গিয়েছে ওর শান্তি কিসে লুকিয়ে আছে। তিতিরের মুখের একদম কাছে দিনেশের মুখটা। তিতিরের চুলগুলো তিতিরের নিচে পড়ে থাকা দিনেশের মুখে গিয়ে পড়ছে। আর তিতিরের ঘন নিঃশ্বাসগুলো দিনেশকেও কেমন অস্থির করে তুলছে। ওর মন চাইছিল এই মেয়েটিকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরে বুকের সাথে মিশে ফেলতে, ঠোঁট ছুঁয়ে দিতে ওর গালে, কপালে, খাড়ে, সারা দেহে একটু আদর করে দিতে। আর এদিক দিয়ে দিদির চোখ খুলে দিনেশকে দেখেই ঘাবড়িয়ে গেল। উঠতে নিলে বুঝতে পারে একজোড়া পুরুষালী হাত ওকে জড়িয়ে ধরে আছে। দিদির বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু দিনেশের এমন ঘোর লাগা চোখ দুটো দেখে লজ্জায় কোঁকিয়ে উঠছে বারবার। শরীরে কাঁপুনি ধরে যাচ্ছে, আর তিতিরের দেহের এই কাঁপুনি দিনেশকে পাগল করে তুলছে। বাইরের স্টাফদের শোরগুলে দিনেশের হুঁশ ফিরে আসে। ও তিতিরকে ছেড়ে দেওয়া মাত্রই তিতির লাফ দিয়ে উঠে দাঁড়ায়। দিনেশও আমতা আমতা করে সরি বলে উঠে দাঁড়ায়। দুজনই কি মনে করে লজ্জায় তাকাতে পারে না একে অপরের দিকে। তিতির আর থাকতে পারে না এই মুহূর্তে দিনেশের সামনে, তাই ও দৌড়ে নিজের কেবিনে চলে যায়। এদিক দিয়ে দিনেশ মাথা চুলকে ভাবতে থাকে, কি হলো এসব? আমি কি সত্যি ওকে? না, আমার না ডাউট ক্লিয়ার করতে হবে। এটা কি জাস্ট আকর্ষণ, মোহ, নাকি অন্য কিছু? বর্তমান অ্যালার্মের শব্দে দিনেশের ঘুম ভেঙে গেল। অ্যালার্মটা বন্ধ করে দিনেশ বেড ছেড়ে বিছানায় বসে কিছু একটা ভেবে মুচকি হাসতে লাগলো। তিতিরের সাথে কাটানো এমন অনেক স্মৃতি আছে যা মনে পড়লেই মনের ভেতরে এক অজানা সুখের অনুভব হয়। দিনেশ হাসছে নিজের অজান্তি। প্রেমে বলে বুঝি এমনই হয়। দিনেশের এখনো বিশ্বাস হয় না দিনেশ কারোর প্রেমে পড়ে এতটা ডেসপারেট হবে। ও হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে হাঁটা ধরলো তিতিরের রুমের দিকে, কিন্তু রুমে গিয়ে দিনেশ অবাক, রুম খালি। দিনেশ বারান্দায় ওয়াশরুমে খুঁজে তিতিরকে না পেয়ে রুম থেকে বের হতে নিলে বেডের পাশে রাখা টেবিলে একটা চিঠি দেখতে পায়। চিঠিটা হাতে নিয়ে দিনেশ পড়তে থাকে। মুহূর্তেই দিনেশের চেহারার রং পাল্টে যায়। তুমড়ে মুচড়ে ফেলে দেয় চিঠিটা, রাখে হন হন করতে করতে বের হয়ে যায় বাড়ি থেকে। আয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে বাতাসে, আর চোখে বারবার প্রিয়কে দেখছে।
রুমের লাইটগুলো বন্ধ হওয়ায় চাঁদের মিষ্টি আলো প্রিয়র মুখটাতে গিয়ে পড়ছে, আর এতে প্রিয়কে আরো বেশি লাবণ্যময়ী লাগছে। ছুঁয়ে দিতে মন চাইছে বারবারই আবেদনময়ী নারীটাকে, কিন্তু আয়ন তো করতে পারবে না। আয়ন রাগে একবার একটা ভুল করেছে, এবার আর ভুল হতে দেবে না, অন্তত ততদিন না যতদিন প্রিয়কে আগের মতো ভরসা করতে না পারে। গভীর রাত, চারিদিকে এমন নিস্তব্ধ, নেই কোনো যান্ত্রিক আলো চারিদিকে। বর্তমানে আয়ন ও প্রিয় ঢাকা থেকে কিছুটা দূরে একটা রিসোর্টে উঠেছে। এখানকার পরিবেশটা খুবই চমৎকার, গ্রামের স্মৃতিগুলো মনে করে দেবে বারবার। নিস্তব্ধ এই রাতে ঝোপঝাড়গুলো থেকে জোনাকির মিলিমিলি জ্বলে ওঠাও আয়নের কাছে রোমান্টিক লাগছে। আর লাগবে নাই বা কেন, এরাও সারাদিনের হাজারো ব্যস্ততায় কাটিয়ে রাতের আধারে নিজেদের সঙ্গী খুঁজতে বের হয়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? কিন্তু সত্য। পুরুষ জোনাকিরা রাতের আধারে আলো জ্বালিয়ে ঘুরে ঘুরে নারী জোনাকি পোকাদের কাছে তাদের মনের ভাব প্রকাশ করে, আর আলোর মাধ্যমে তারপর পুরুষ জোনাকিদের মনের ভাব বুঝে নারী জোনাকিরা তাদের আলোর মাধ্যমে নিজেদের মনের ভাব ও কথাগুলো বুঝিয়ে দেয় পুরুষ জোনাকিদের। মনের মতো সঙ্গী খুঁজতেই রাতের আধারে ওদের এত আয়োজন, আর তাদের এই আলো খেলা আমাদের মনেও এক অদ্ভুত আনন্দের খোরাক যোগায়। আয়ন একটু মুচকি হাসে, ব্যাপারটা বুঝতে পারলে কত না রোমান্টিক। আয়ন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে নিজের হাতে সিগারেটটা ফেলে দিয়ে রুমে চলে যায়। প্রিয়কে নিজের একটু কাছে টেনে এক হাত দিয়ে জড়িয়ে ধরে প্রিয়র কপালে একটা ছোট্ট আদর দিয়ে দেয়। ঘুমা শোনা, আমি খুব খারাপ রে, বারবার তোকে কষ্ট দিয়ে ফেলি, তোর ওপর আমার ইচ্ছেগুলো চাপিয়ে দিই সবসময়, কখনো তোকে বোঝার চেষ্টাও করি না। ক্ষমা করে দে শোনা, আমি জানি আমি তোর বিশ্বাস ভেঙেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এরপর আর না। আমি জানি সত্যটা জানলে তুই কখনো আমাকে মাফ করবি না, কিন্তু বল কি করবো, তুই আমার ভালোবাসা থেকে কখন আমার জেদ হয়ে গিয়েছিস আমি নিজেও জানতে পারিনি। তোকে পাওয়ার জন্য কিছু মিথ্যা পথও আমাকে বেছে নিতে হয়েছে। আয়ন স্মৃতিচারণ করতে লাগলো সেই দিনের। দিনেশ কফিতে চুমুক দিতে দিতে বলল, তো আমার স্বীকার করেছিস নাকি ছেড়ে দিয়েছিস? আয়ন চেয়ারে আরামে হেলান দিয়ে বসে, এতদিন পর ক্ষুধার্ত বাঘের সামনে খাবার রেখে যদি বলিস খাবার খেতে না, তাহলে কি হবে বল? বাঘ যতই দুর্বল হোক না কেন স্বীকার করতে বলে না, এটা মনে রাখিস। আয়ন একটা বাঙ্গা হেসে, তো এখনো কোথায়? কোথায় আবার? আমার খাঁচাই। এবার আর কোনো পথ খোলা রাখবো না ওর পালানোর জন্য। কিন্তু আয়ন যদি কখনো তোর এসব প্ল্যানিং জানতে পারে? আর সব থেকে বড় কথা, কি দরকার ছিল এসব করার? মানে মেয়েটি তোকে খুব বিশ্বাস করতে ইয়ার। ও জানার কোনো পথ আমি রাখিনি দিনেশ, আর এসব না করলেও কখনো আমার কাছে ধরা দিতই না, কারণ ও একটু হলেও জানে আমার দুর্বলতাও। তাই আর যাই করি না কেন ওকে আঘাত দিতে পারবো না, তাই তো বারবার পালিয়ে যাই। বাধ্য হয়েছে এবার, ওকে আঘাতটা দেওয়া খুব দরকার ছিল দিনেশ, আর একমাত্র এটার কারণেই ও আমার কাছে আসতে বাধ্য হবে। আরবিনের কি খবর? ও ভালো আছে তো? ওর আবার কি হয়েছে, সামান্য সিঁড়ি থেকে পড়ে মাথাটা ফেটে গিয়েছে। জানিস, এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম আমি, আর আল্লাহর রহমতে পেয়েও গেলাম। বোকা আমার প্রিয় ডাক্তারের কথায় বিশ্বাস করে ছুটে এসেছে আমার কাছে। এতটাই ভয় পেয়েছে যে ওর মাথায় একবারও আসেনি কিসের অপারেশন, কেন, কি হয়েছে। নিজেকে বড় হয়েছে বলে দাবি করে, কিন্তু এখন বাচ্চাই রয়ে গেল। কিন্তু ও তোর কাছে না এসে যদি অন্য কারো কাছে যেত তখন? এটা হতেই পারে না দিনেশ, আমি ওর সব পথ আগে থেকেই বন্ধ করে দিয়েছিলাম। আমি জানতাম ওকে আমার কাছে আসতেই হবে, ধরা দিতেই হবে। এরপর কি হবে? মানে এখনো যদি প্রিয় তোকে বিয়ে করতে রাজি না হয়, ও যদি থাকতে না চায় তোর সাথে, তখন মানে কতদিন আর জোর করবি? জানিস তো, জোর করে মাসের পর মাস শরীরটা পাবি, কিন্তু মন নয়। ওর মনকে জয় করতে পারবি না। আয়ন কিছু একটা ভেবে, আমি জানি। আর তোর কি মনে হয় আমি ধর্ষক? আমি ওর মর্জি তোর সাথে মিলিত হয়েছি, ওকে ধর্ষণ করিনি। আর আমি রেপিস্ট নয় যে নিজেকে জিনিসটিকে জোর করব। একবার শুধু ওকে পার্মানেন্ট ভাবে নিজের করার অপেক্ষা, তারপর ওকে কিভাবে নিজের করতে হয় আমি আয়ান খুব ভালো করেই জানি। আমার চোখের সামনে বড় হয়েছে, তাই আমার থেকে বেশি ওকে কেউ বুঝবে না। আর তুই তো জানিস 18-19 বছরের মেয়েগুলো বোঝে কম, জেদ করে বেশি। এই বয়সটা এখনো অপরিণতর মতোই, তাই তো প্রিয় জেদটাকেও একটু দমানো দরকার ছিল, আর ওকে বোঝানো যে ওকে পাওয়ার জন্য আমি কি কি করতে পারি ওর ভাবনারও বাইরে। আর আমাকে রিজেক্ট করার কত বড় ভুল ছিল তাও তোকে বোঝানো দরকার ছিল। আগুনে একা আমি কেন পুড়বো, এর তাপ ওকেও সইতে হবে। ইরফাত, তুই কথা দিয়েছিলি আমায় তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবি, আর এখন সেই কথা বরখেলাপ করছিস। এসব কিন্তু আমি মোটেও সহ্য করব না। আর আমার ইচ্ছে পূরণ না হলে আমি কি কি করতে পারি জানিস তো? আপা একটু শান্ত হন। আমি জানি আমি কথা দিয়েছিলাম, আর এই বিষয়ে আয়নের সাথে একবার কথাও বলেছিলাম, কিন্তু ও স্পষ্ট জানিয়ে দিয়েছে ও সারাকে নাকি বোনের চোখেই দেখে। এরপরও আর কিভাবে ছেলেকে এই বিষয় নিয়ে কথা বলি বলেন আপনি?
আমি এত কিছু জানি না। আমার মেয়ে এই বাড়ির বউ হয়ে না আসলে আমি এই বাড়ির সব কিছু জ্বালিয়ে দিব। আর এটা যে আমি খুব ভালো করে করতে পারবো তা তুই খুব ভালো করে জানিস। আমার একটা কথা, এই বাড়ির প্রত্যেকটি ইট ঢিলে পড়বে। মোহিনী আপা, এসব কি বলছেন? আর কেন এমন করছেন আপনি? এসব করে এখন আর কি হবে? আয়ানের বিয়ে তো হয়ে গেছে। আর এই সত্য আপনি আমি কেউ পাল্টাতে পারবো না। বুঝতে চেষ্টা করছেন না কেন? তুমি তো কোনো কথাই বলবে না আসমা। সব দোষের মূল তুমি। নিজের ভাইজিকে আয়নের পিছনে লাগিয়ে দিয়েছো কেন? আমি কি কিছুই বুঝি না? মনে রেখো, তোমার মনের বাসনা আমি কখনোই পূরণ হতে দিব না। আপা, আপনি প্রত্যেকবার আমাকেই কেন দোষারোপ করেন? আমি নিজেও চেয়েছিলাম প্রিয় যাতে এই বাড়ির সীমানায় কেন আয়নের জীবনেও না আসে, তাই তো? তাই তো নীলিমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টাও করেছো। তখনও আমার মেয়ের সারার কথা চিন্তা করনি একবার, তাই না? আপা, আপনার ভাই তো বলেছে আয়ন সারাকে বোনের চোখে দেখে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়ায় ভাবুন একটু। তাতে কি, সারা আয়নের আপন বোন তো নয়। বিয়ে হলে সব ঠিক হয়ে যেত, কিন্তু তোমরা জামাই বউ মিলে কখনো চাওনি। তাই তো আমার মেয়েকে দুধ থেকে মাছির মতো সরিয়ে ফেললে। ইরফাত, 1 মাস সময় দিলাম তোকে। এর মধ্যে সারাকে এই বাড়ির বউ হবার ব্যবস্থা করো, তা না হলে আগামী তুফানের জন্য রেডি হয়ে যাও। এসব বলেই মোহিনী চলে গেল নিজের রুমের দিকে। আর এদিক দিয়ে ইরফাত মাহমুদ আর আসমা গভীর চিন্তায় বিছানার 2 পাশে বসে আছে। এখন কি হবে ইরফাত? আমার ভীষণ ভয় করছে। আপা যদি আয়নকে সব বলে দেয়, সব শেষ হয়ে যাবে। আয়ন আমাদের কখনো মাফ করবে না। আমাদের সুখের সংসার তছনছ হয়ে যাবে। না, ইরফাত অনেকটা জোরেই বলল কথাটি। আমি এ হতে দেব না। যে ছেলের চোখে সারা জীবন সম্মান দেখেছে, তার চোখে ঘৃণা দেখতে পারবো না। আমাদের কিছু একটা ধরতেই হবে। সারাকে এই বাড়ির বউ বানানো ছাড়া আর কোনো উপায় নেই। তা না হলে মোহিনী আপা সব শেষ করে দিবে। আমি খুব ভালো করে চিনি ওনাকে। উনি হুমকি দিয়ে ছাড়ার মতো মানুষ না। কখন ধরে বাড়ির কলিং বেল বেজে চলেছে। দরজায় দাঁড়ানো ব্যক্তিটির হয়তো ধৈর্য কম, তাই তো কলিং বেলের উপরে এমন অত্যাচার করে চলেছে। দিদি ওয়াশরুম থেকে কোনো রকমের কাপড়টা পরে বের হয়ে গেল। শরীরটাও মোছার সময় পায়নি, যার কারণে জামার বেশিরভাগই ভিজে গিয়েছে। তবুও দিদির শরীরে ওনাটাকে ভালো মতো পেঁচিয়ে দরজা দিকে দৌড় দিল। আর 1 মিনিট দেরি হলে হয়তো দরজাটা ভেঙেই ফেলবে। দিদির অনেকটা বিরক্ত হয়েই দরজাটা খুলল। মনে মনে অনেক কিছু ভেবে নিয়েছিল, গেট খুলেই আগে আচ্ছা মতো ছাড়বে। এইভাবে কেউ কলিং বেল বাজায়? কিন্তু দরজার সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে তিতির মুখ চুপসে গেল, গলা শুকিয়ে গেল। ভয়ে হাত পা ঠান্ডা হতে শুরু করে দিয়েছে রীতিমতো। কাবা কাবা কণ্ঠে বলে উঠল, আপনি এখানে? তিতির ভাবতেই পারেনি এই লোকটি যে সত্যি সত্যি ওর বাসায় এসে হামলা দেবে। দিনেশ পকেটে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তিতিরের দিকে। মাত্র স্নান করে আসা তিতিরকে দেখে মুহূর্তেই দিনেশ যেন সব কিছু ভুলে গেল। এই রূপে আগে তিতিরকে দেখা হয়নি কখনো ওর। তিতিরকে এখন একদম ভোরের প্রথম আলোয় ফুটে ওঠে কোনো স্নিগ্ধ কলির মতো লাগছে, যার পাপড়িগুলো মনে হয় শিশিরের বিন্দু এসে ভিজিয়ে দিয়ে গেছে। দিনেশের খুব হিংসে হলো এইটা ভেবে তার প্রিয়তমাকে স্পর্শ করার অনুভূতি হওয়ার সৌভাগ্য ওর কেন হলো না। মুক্ত হয়ে তিতিরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আর তিতির সে তো ভয়ই শেষ। এক তো দিনেশকে এখানে দেখে, তার উপর তিতির বাড়িতে একা। কেউ যদি দিনেশকে এখানে দেখে ফেলে কি না কি মনে করবে। তিল থেকে তাল বানাতে প্রতিবেশীদের সময় লাগবে না, তাই এক প্রকার ভয় পেয়েই দিনেশকে ঘরের ভেতরে টেনে এনেই দরজা লাগিয়ে দিল তিতির। স্যার, আপনি এখানে কি করছেন? অনেকটা ভীতু কণ্ঠে দিনেশকে জিজ্ঞাসা করলো। তিতিরের এমন আচরণে দিনেশ প্রথমে শকড হলেও মুহূর্তেই নিজেকে সামলিয়ে ফেলে। আর তখনই ওর আবার সকালের কথা মনে পড়ে যায়। কিভাবে তিতির ওকে না বলে চলে আসে, জাস্ট একটা চিঠি লিখে, তাও আবার যেমন তেমন চিঠি না, নিজের বিয়ে ঠিক হবার কথা লিখেছে। তাই তো দিনেশ এতটা রেগে এখানে চলে এসেছে। আজও তিতিরকে বুঝিয়ে ছাড়বে দিনেশ কি জিনিস। এত সহজ না দিনেশের কাছ থেকে মুক্তি পাওয়া। ব্যালকনিতে দাঁড়িয়ে সকালে স্নিগ্ধ বাতাসে ভেসে আসা মিষ্টি ঘ্রাণটা প্রাণ ভরে নিঃশ্বাসের সাথে টেনে নিচ্ছে প্রিয়। আজ অনেকদিন পরে মনে হয় এত ফ্রেশ বাতাস শরীরটাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে ওর, যাতে নেই কোনো গাড়ির কালো ধোয়া, নেই কোনো বিষাক্ত কণা। কাল কেন জানি প্রিয়র খুব ভালো ঘুম হলো। প্রিয় নিজেও জানে না কেন, তবে ভোরের আজানের শব্দেই প্রিয়র ঘুম ভেঙে যায় আর উঠে নিজেকে একটা অচেনা জায়গায় পায়। তবে পাশে শুয়ে থেকে ওকে জড়িয়ে ধরা ব্যক্তিটিকে দেখে প্রিয় ভয় পায়নি। আর ওর বুঝতেও বাকি রইল না কাল বাইক থেকে ও এইখানে কিভাবে এসেছে। প্রিয় আর কিচ্ছু না ভেবে উঠে ফ্রেশ হয়ে উঁচু করে বিছানায় রাখা এক্সট্রা চাদরটা মেঝেতে বিছিয়ে নামাজটা আদায় করে ফেলল। এরপর আর ঘুম চোখে ধরা দেবে না, প্রিয়তা খুব ভালো করেই জানে। তাই আশপাশটা দেখতে ব্যালকনিতে চলে গেল।
আর ব্যালকনিতে গিয়ে প্রিয় কিছুটা অবাক হলো। এইটা ভেবে ওরা কোথায়? চারদিকে নামনা জানা অসংখ্য ফুল ফুটে সুবাস ছড়াচ্ছে, আর সারি সারি গাছগুলোর আড়ালে উকি দিয়ে দেখা যাচ্ছে বিশাল চিলটিকে। আশপাশের পরিবেশটা দেখে প্রথম নজরে যে কেউ বলবে এটা কোনো গ্রাম, কিন্তু আশেপাশে আরো কিছু দালান দেখলে বুঝতে অসুবিধা হবে না এইটা যে একটা রিসর্ট। তবে এটার আকর্ষণীয় দিক হলো চারপাশে দালান হলেও উপরে ছাদটা ছাউনি দেওয়া। ঠিক গ্রামের বৈচিত্র্য আনার ভরপুর চেষ্টা করেছে কেউ। প্রিয় খুব উৎসাহের সাথে চারপাশটা দেখতে লাগলো। ওর খুব ভালো লাগলো জায়গাটা, মনটাও শান্ত হয়ে গেল আশেপাশের ভিউ দেখে। কিন্তু হঠাৎ অনুভব হলো কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে, কারো গভীর নিঃশ্বাস এসে পড়ছে ওর চুলগুলোতে। প্রিয় কিছুটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, ওর বুঝতে বাকি নেই কে সে। আয়ন প্রিয়র পেছনে একদম গায়ের সাথে ঘেঁষে দাঁড়িয়ে প্রিয়র দুপাশে হাত রেখে প্রিয়কে নিজের বাহুটার মধ্যে আটকে ফেলল। বাতাসে প্রিয় চুলগুলো উঠছে, আর আয়ন প্রিয় চুলের সেই মন মাথানো ঘ্রাণে আবেশ হয়ে পড়েছে। পরম যত্নে প্রিয় চুলগুলো এক হাত দিয়ে সরিয়ে কাঁধের এক পাশে রাখলো। প্রিয়র খোলা কাঁধে নিচে দু ঠোঁট দিয়ে হালকা চেপে ধরল। আয়নের এমন স্পর্শে প্রিয় মুহূর্তেই কেঁপে উঠল। ওর বুকে দ্রুত ওঠানামা স্পষ্ট জানান দিচ্ছে ওর মনের অস্থিরতার কথা, যা আয়নেরও চোখ এড়ায়নি। প্রিয়কেও পাগল করে তুলবে আয়ন, বাধ্য করবে আয়নের কাছে আসতে। তবে এবার নাহি জোর করে, নাহি ব্ল্যাকমেল করে আয়ন নিজে জিতে নেবে ওর প্রিয়কে। আয়নের পার্সোনালিটি এমন, কোনো মেয়ে আয়নকে একবার দেখলে ভুলতে পারে না। সেখানে আয়ন নিজে ধরা দিচ্ছে এই অবুঝ নারীটির কাছে। তাহলে এই নারী নিজেকে শোভে দিতে কিভাবে নিজেকে বাধা দেবে? আর কতদিন? আয়ন নিজের মনেই হেসে দিল, নাক দিয়ে স্মেল নেওয়ার মতো করে কাঁধে ঘষতে লাগলো। আর তখনই বলে উঠল, নাইস স্মেল, একদম পাগল করার মতো। প্রিয়র পুরো শরীরে শিহরণ জেগে উঠল। প্রিয় মনে মনে বলছে, এই লোক মারাত্মক ডেঞ্জারাস প্রিয়, এর সামনে বেশি থাকলে নিজেই খুন হয়ে যাবি। এই তো তোর আগের অয়নদানা, এ তো একজন তৃষ্ণার্ত প্রেমিক পুরুষ যে তোকে জালে ফেলার জন্য বারবার নিজের কৌশল পাল্টায়। দিশা সকাল সকাল নোটভিলে এসেছিল প্রিয়র সাথে দেখা করতে, কিন্তু পারল এসে যখন বলল প্রিয় বাসায় নেই, শুনেই চলে যাওয়ার জন্য বাবারিতে একজন পুরুষালী গভীর কণ্ঠ ওর কানে আসলো। তিয়াস অফিসে যাওয়ার জন্য নিচে আসতেই দিশাকে ড্রয়িং রুম থেকে বের হতে দেখে, আর তখনই পেছন থেকে ডাক দেয়। তিয়াসের কণ্ঠ শুনেই দিশা থমকে দাঁড়ালো। ও আশা করেনি তিয়াস এখন বাসায় থাকবে। এই লোকটাকে দিশা যত এড়িয়ে চলতে চায় ততই যেন ভাগ্য বর ওদের মিল করিয়ে দেয়। কেন? আল্লাহই ভালো জানে। কি হলো? তুমি এমন স্ট্যাচু অফ লিবার্টরের মতো দাঁড়িয়ে আছো কেন? আমি যে ডাকছি শুনতে পাও না? দিশা ঠিক সামনে এসে কথাটা বলল তিয়াস। দিশা একটু মেকি হেসে বলল, না মানে এই আর। দিশাকে আর বলতে দিল না তিয়াস। স্টপ, যা করতে পারো না তা করতে আসো না, তোমাকে শুট করে না। এখন বলো তুমি এখানে কি করো? প্রিয়র সাথে দেখা করতে এসেছিলাম। ও, খুব কি দরকার ছিল? আয়ন ভাই ওর কলেজে যাওয়ার ব্যবস্থা আবার করে দিয়েছে, তাই বলতে আসছিলাম কাল খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে, ও যাতে এটা অ্যাটেন্ড করে। প্রিয় তো নেই, দাদার সাথে কাল রাতে কোথাও গিয়েছে। ওদের এখন একত্রে টাইম পাস করা দরকার, তাই আমরাও আর ডিস্টার্ব করিনি। ইউ ডোন্ট ওয়ারি, আমি বলে দেব। আর কিছু? না, আর কিছু না, আমি এখন আসি। দাঁড়াও, আমি কি তোমাকে যেতে বলেছি? তিয়াস খুব গম্ভীর কণ্ঠে কথাটা বলল। মানে? আর আমি এখানে থেকে কি করব? তিয়াস এক পা বাড়িয়ে আর একটু সামনে এলো দিশার। তো শুনেছি, তাহলে আমাদের ব্যাপার নিয়ে কথা বলা যাক। চলো আমার সাথে। কোথায়? হানিমুনে যাবে আমার সাথে? অসভ্য লোক কোথাকার, বারবার এমন সব কথা বলে আমাকে লজ্জায় ফেলে। এই কারণেই তো এই লোকটার সামনে আসতেই মন চায় না। নিজের মনে বিড়বিড় করতে থাকে দিশা। মনে মনে বোকা হয়ে গেলে এবার কি আমরা যেতে পারি? চলো তাড়াতাড়ি। দিশা কিছুটা হতভম্ব হয়ে গেল তিয়াসের কথায়। এই পোলা জানলো কেমনে আমার মনের কথা? এসব ভাবতেই তিয়াসের ধমকে দিশা আবার কেঁপে উঠল। কি হলো, বসো। কিছুটা চড়েই বলল তিয়াস, আর দিশাও ভয় পেয়ে গাড়িতে গিয়ে বসে বলল চুপচাপ। গাড়ি চলছে তার আপন গতিতে। কিছুক্ষণ নীরবতা পালন করে তিয়াস নিজেই বলে উঠল, তো কেমন চলছে তোমার দিনকাল? দিশা মুখে একটু হাসি টেনে, ভালোই। গুড। আচ্ছা, চশমা পরে কেন? চোখে সমস্যা নাকি মাথা ব্যথা? আমি দূরের বস্তু কম দেখি। তাহলে লেন্স ইউজ করো না কেন? ওটা ব্যবহারে আমি কমফোর্টেবল নয়, তাই। গাড়িতে কিছুক্ষণ আবার নীরবতা। এবার তিয়াস একটা ভয়ঙ্কর প্রশ্ন ছুড়ে মারল দিশার দিকে।
আমাকে বিয়ে করবে কবে? বেজারি দিশা পানি খাচ্ছিল, কিন্তু তিয়াস ওকে ডাইরেক্ট বিয়ের প্রপোজাল দেওয়ায় মুখ থেকে পানি সব ছিটকে পড়লো। এরপর নিজেকে কিছুটা শান্ত করে তিয়াসের দিকে তাকালো। মানে? তিয়াস গাড়িটা রাস্তার এক সাইডে পার করে দিশার দিকে ঘুরে ওর মুখোমুখি হলো। দেখো দিশা, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না। তোমার নিশ্চয়ই অজানা নয় আমি তোমাকে পছন্দ করি। আমি জানি প্রিয় তোমাকে সব বলেছে, কিন্তু তখন তুমি বলেছিলে তোমার বয়ফ্রেন্ড আছে, তাই আমি নীরবে সরে গিয়েছি। কিন্তু এখন যেহেতু তোমার ব্রেকআপ হয়ে গিয়েছে, তাহলে আর সমস্যা কিসের? ব্রেকআপের কথা শুনে দিশা চৌকিতে তিয়াসের দিকে তাকালো, কারণ দিশা তার ব্রেকআপের কথা কারোর সাথে শেয়ার করেনি, এমনকি প্রিয়র সাথেও না। তাহলে এখন তো তুমি আর কোনো রিলেশনে নেই, তাই এখন আর কল্পনাও করো না আমি তোমাকে ছেড়ে দেব। তোমাকে ভাবার জন্য কিছুদিন সময় দিলাম, কিন্তু উত্তর আমার হ্যাঁই চাই, বুঝলে লিটল গার্ল? সকালের নাস্তায় চিতই পিঠা, চালের রুটি, গরুর মাংস আর ডাল ভোনা দেখে প্রিয় কিছুটা অবাক হলো। কিন্তু সবই ওর প্রিয় খাবার। কিন্তু তখনই কিছু একটা ভেবে প্রিয়র মুখটা চুপসে গেল। প্রিয়র ফ্যাকাশে মুখটা দেখে আয়ন ব্যাপারটা বুঝতে পারলো, তাই প্রিয়কে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সোনা? খাবার পছন্দ হয়নি? খুব, কিন্তু এত হেভি নাস্তা তো তুমি করো না, তাহলে কি এসব শুধু আমার জন্য? আয়ন মুচকি হেসে প্রিয় হাতটা টেনে নিজের পাশে বসালো। একটুখানি রুটি ছিঁড়ে প্রিয়র মুখের কাছে নিয়ে বলল, কেন তুই একা কেন খাবি? আমাকে কি চোখে দেখা যাচ্ছে না? তুমিও খাবে এসব? প্রিয় কিছুটা বিস্মিত হয়ে বলে আয়নের খাবার মুখে দিয়ে বলল, একদিন একটু খাবি, খাওয়া খেলে কিছু হবে না, নে হাঁ কর, আজ আমি নিজ হাতে তোকে খাওয়াবো। প্রিয় আর কিচ্ছু না বলে চুপচাপ খেয়ে নিল আয়নের হাতে। প্রিয় ভাবছে কিছুক্ষণ আগের ঘটনা। একটু আগে কত কিছুই না হয়ে গেল, অথচ অয়নদাকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। কি আশ্চর্য! কিছুক্ষণ আগের ঘটনা, যখন আয়ন প্রিয়র পেছনে এসে দাঁড়িয়েছিল। আয়নকে দেখে প্রিয় চলে যেতে নিলে আয়ন প্রিয়র হাতটা ধরে ফেলে। বারবার আমার সাথে থেকে পালাতে চাস কেন প্রিয়? আমরা কি নতুন করে সবকিছু শুরু করতে পারি না? আয়ন নিজের কাছে টেনে আনে প্রিয়কে। বল শোনা, আমি আর কি করলে সবকিছু ঠিক হবে? আয়নের এক হাত প্রিয়র মসৃণ গালটা স্পর্শ করে কথাগুলো বলে। প্রিয় কিছুক্ষণ নীরব থাকে, এরপর আয়নের হাতটা নিজের গাল থেকে সরিয়ে ফেলে। নতুন কিছু শুরু করার আগে পুরনো ঘাটা আগে শুকাতে হবে অয়নদা। আর আফসোস কথা কি জানো, তুমি নিজেই সেই ঘাটাকে শুকানোর আগে তাজা করে ফেলো, তাহলে আগে সবকিছু ভুলবো কি করে বলো? আমি জানি শোনা, আমার রাগ আর জেদের কারণে না বুঝে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু তখন পরিস্থিতিটাই এমন ছিল, আমার মাথা কাজ করছিল না, এত কিছু একসাথে আমি নিতে পারিনি। আর তুইও খুব ভালো করে জানিস আমি তোর বেলায় কতটা পজিটিভ, তাই আমার সহ্য হয়নি তোর সাথে কাউকে দেখে। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি, কিন্তু এইসবের আগে কি কখন এমন হয়েছে বল? না, হয়নি অয়নদা, আমি জানি সব, কিন্তু তখন কেন হলো বলতে পারবে? তুমি তো আমাকে সব থেকে বেশি বুঝতে জানতে। আমার মা মারা যাবার পর বাবা যখন থেকেও ছিল না, তখনই তুমি নিজে ছিলে আমার পাশে, আমার ছায়া হয়ে, আমাকে সব কষ্ট থেকে, সব বিপদ থেকে দূরে সরিয়ে ঢাল হয়ে দাঁড়াতে। জীবনে চলার পথে একা কিভাবে চলতে হয় কখনো শেখাওনি তুমি, কষ্টকে বুঝতে দাওনি। সবসময় মায়ের মতো আমাকে যত্ন করেছো, বাবার মতো আগলে রেখেছো, ভাইয়ের মতো শাসন করেছো, একজন বন্ধুর মতো সব সময় না বলার আগেই আমার সব কিছু বুঝে নিয়েছো। তাহলে সেই তুমি কিছু মানুষের কথা শুনে আর কিছু ছবি আর ভিডিও দেখে কিভাবে আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলে? একবারও কি মনে হয়নি তখন তোমার প্রিয় এসব করবে না, করতে পারে না? কই অয়নদা, তখন তো তুমি আমাকে বিশ্বাস করোনি। সমাজের সব মানুষের আঙুল যখন আমার উপর উঠেছিল আর বাবা এসব সইতে না পেরে যখন স্টপ করলো, তখন তুমি কোথায় ছিলে অয়নদা? বলো, কোথায় ছিলে? তুমি ছিলে না তখন অয়নদা, তুমি ছিলে না আমার সাথে। প্রিয় অশ্রু ভরা চোখে বলে, আর যখন তুমি এসেছিলে, জানো আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তুমি সব ঠিক করে দেবে, এবার সবাইকে চিৎকার করে বলবে না আমার প্রিয় এসব করতে পারে না, আমার সাপোর্ট হয়ে দাঁড়াবে। কিন্তু আমার আশা স্বপ্ন ভঙ্গ করে তুমি আমাকে প্রশ্ন করতে শুরু করে দিলে, জেরা করতে লাগলে, ভুল বুঝে চলে গেলে। একবার ভাবলেও না যে মেয়েটিকে তুমি সারাক্ষণ তোমার চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছিলে, তাকে হঠাৎ করে উঠতে বললে কিভাবে সে উঠবে? প্রিয় কান্না করতে করতে নিচে বসে পড়ে।
একটা চাপা অভিমান আয়নের প্রতি এতদিন বসেছিল প্রিয়র ছোট্ট মনে, তা যেন আজ সব বের করে দেবে প্রিয়। আয়নও হাঁটু গেড়ে নিচে বসে পড়ল, প্রিয়কে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। আয়নের বুকের মাঝে লেপ্টে থেকেও প্রিয় কান্না করছিল। তুমি ভালো না অয়নদা, তুমি একদম ভালো না। তুমি জানো না এই 2 বছর আমাকে কত কষ্ট করতে হয়েছিল, কত রাত না খেয়ে ঘুমোতে হয়েছিল। এমনকি আমি তো আরভিনকেও ভালো মতো কিছু খেতে দিতে পারিনি। একটা কাজের জন্য কত জায়গায় ছুটেছি, কেউ দেয়নি। কিন্তু তাদের লোভিষ্ঠ নজরটা ঠিকই আমার উপর পড়তো। কোথায় ছিলে তখন তুমি বলো? কেন বিশ্বাস করবো আমি তোমায় অয়নদা? কেন? আই হেট ইউ অয়নদা। তুমি অনেক বাজে, অনেক খারাপ, অনেক। প্রিয় কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে আয়নের বুকে লুটিয়ে পড়ল। আয়ন তখনও প্রিয়কে নিজের সাথে মিশিয়ে রেখেছিল। আয়ন আজ বুঝতে পারছে প্রিয়র অভিমানের পাল্লাটা অনেকটাই ভারী, আর এটাই স্বাভাবিক। বাকি মানুষগুলোর মতো আয়নও তো প্রিয়র চরিত্রে আঙুল তুলেছিল, কোনো কিছু চিন্তা না করেই। আয়নের এখন অনুশোচনা হতে লাগলো নিজের কাজের জন্য, প্রিয়কে দেওয়া কষ্টগুলোর কথা মনে করে। কিছুক্ষণ পর আয়ন প্রিয়কে খুব যত্ন করে কোলে তুলে নিল, বিছানায় শুয়ে দিয়ে একটা পাতলা চাদর দিয়ে প্রিয়কে ঢেকে দিল। চোখ বন্ধ করে ঘুমন্ত প্রিয়র কপালে একটা চুমু দিয়ে দিল, আর তখনই গড়িয়ে পড়লো আয়নের চোখ দিয়ে 1 ফোঁটা নোনা জল। আয়ন ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরালো। বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত প্রিয়র মুখটি থেকে তাকিয়ে আয়ন ডুব দিল অতীতের সেই বিষাদময় স্মৃতির পাতায়। ইতালিতে সেদিন মিটিং রুমে রবিন এসে আয়নকে প্রিয়র বাবার মৃত্যুর কথাটাই জানিয়েছিল। খবরটা পেয়ে আয়ন অনেক বড় একটা শক পেল। হঠাৎ এমন হবার কারণে আয়ন কিছুতেই বুঝে উঠতে পারছিল না। কালো তো সব ঠিক ছিল, তাহলে? আয়ন আর 1 মুহূর্ত দেরি না করে রবিনকে বলে সব মিটিং ক্যান্সেল করে বিড়ির জন্য রওনা দিয়েছিল। পুরো রাস্তায় আয়ন শুধু প্রিয়কে নিয়েই টেনশনে ছিল। এতদিন মা ছিল না, তবু তো বাবা নামের মানুষটি তো ছিল পাশে, কিন্তু এখন তো তাও নেই। না জানি প্রিয় কতটা কষ্টে আছে এখন। আয়ন যখন প্রিয়র বাসায় এসে পৌঁছয় ততক্ষণে প্রিয়র বাবার দাফন কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। তাই আপাতত আয়ন সবকিছু ভুলে প্রিয়কে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়ল। আয়নের ভাইয়েরা বারবার কিছু বলতে চাইছিল আয়নকে, কিন্তু তখন আয়ন প্রিয়কে ছাড়া যেন অন্য কিছু চোখেই দেখছিল না, তাই কাউকে কিছু বলার সুযোগও দেয়নি। প্রিয় অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছিল। আয়ন এক হাতে প্রিয় আরভিনকে সামলানোর সাথে সাথে প্রিয়র বাবার 4 দিনের খাবার হতে শুরু করে সব সামলাতে লাগলো। এসবের মধ্যে আয়ন খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে গেছে। একদিন আয়ন প্রিয়র সাথে দেখা করে বাসায় এসে ফ্রেশ হয়ে ল্যাপটপে অফিসের কিছু কাজ নিয়ে বসেছিল, আর তখনই আয়নের মা আসমা বেগম রুমে প্রবেশ করে আয়নের উদ্দেশ্যে বলে, আয়ন, তুমি আজকের পর থেকে আর পিউদের বাড়ি যাবে না। হঠাৎ মায়ের মুখে এমন কথায় আয়ন বিরক্তিকর চোখে মায়ের দিকে তাকায়। এসব কি বলছো তুমি মা? এখন প্রিয়র আমাদের সাপোর্টের প্রয়োজন, এইভাবে কিভাবে বলতে পারলে? একটুও কি মায়া হয় না এতিম মেয়েটার জন্য? না, হয় না। ওর মতো চরিত্রহীন মেয়ের জন্য কোনো মায়া হবার কথা না। মা, কি সব বলছো? আর ইউ লস্ট ইউর মাইন্ড? আয়ন অনেকটা চিৎকার করেই কথাটা বলে। আয়নের চিৎকারে তিয়াস, অনিক ও মায়া ছুটে আসে আয়নের রুমের দিকে। চিৎকার করে কোনো লাভ নেই আয়ন, আমি যা বলছি একদম 16 আনা সত্য বলছি। কি সত্য? আমি একটু শুনি। সত্য। কেন, এখনো প্রিয় তোকে বলে নাই? ও, বুঝতে পারছি। নিজের মুখে কি করে বলবে নিজের কুকর্মের কথা? মা, আবার ধৈর্যের পরীক্ষা নিও না আর। এসব তো সবে মাত্র শুরু আয়ন। এখন যা বলি তা শক্ত করে শোন। প্রিয় একটি ছেলের সাথে রিলেশনে জড়িত, তাকে জানিস? কি সব বলছো তুমি মা? এটা মোটেও সত্য কথা নয়। তিয়াস, অনিক আর মায়া চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনছে। আসলে তাদের কিছু করার নেই এই মুহূর্তে। আসমা বেগম কিছু ছবি আয়নের হাতের সামনে দিয়ে, দেখ, ভালো করে চোখ খুলে দেখে নে। এই ছেলেটার সাথেই প্রিয়র গভীর প্রেম চলছে শুনেছি। ছবিগুলো দেখলেই বুঝবি। আশেপাশে প্রতিবেশী হতে শুরু করে সবাই জানে এই ব্যাপারটি। আয়ন ছবিগুলো থেকে একবার তাকালো, আর সাথে সাথে মাথায় রক্ত চড়ে গেল। একটি ছবিতে প্রিয় একটি ছেলের হাত জড়িয়ে ধরে বসে আছে, অন্য ছবিতে দুজন দুজনের হাত ধরে তাকিয়ে আছে। এমন বেশ কয়েকটা ছবি যেখানে প্রিয় আর ছেলেটি অনেক কাছাকাছি আছে। ছবিগুলো থেকে চোখ সরিয়ে আয়ন ওর ভাইদের দিকে তাকালো। এসব সত্য কিনা জানতে তিয়াসার অনেক ভাইয়ের ইশারা বুঝতে পেরে মাথা নিচু করে ফেললো। আয়ন থবাস করে সোফায় বসে পড়ল। এতটুকুতেই তোর এই অবস্থা? তাহলে বাকি কথা শুনলে কি করবি? আয়ন আবারও ওর মায়ের দিকে তাকালো। আর কিছু বাকি আছে কি জানতে? আসমা বেগম চোখ পাকিয়ে অনেককে কি যেন বের করতে ইশারা করলো। অনেক বেচারা মায়ের ভয়ে নিচের ফোনটা আয়নের দিকে এগিয়ে দিল। ভাইয়ের প্রতি খুব মায়া হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কিছু করা নেই ওর। সবকিছু আয়ত্তের বাইরে চলে গেছে। আয়ন কাঁবা কাঁবা হাতে ফোনটা নিয়ে দেখতে লাগে।
হাতে থেকে ফোনটা পড়ে যায় সাথে সাথে। প্রিয়র একটা ছেলের সাথে অন্তরঙ্গ কিছু মুহূর্ত ভিডিওতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে ছেলের চেহারা স্পষ্ট না দেখা গেলেও মেয়েটি প্রিয়র মতোই। দেখেছিস, আমার কথা তো বিশ্বাস হয় না তোর। আমি 1000 বার বলেছি ওই মেয়ে থেকে দূরে থাক, কিন্তু তুই শুনলি না। এবার বোঝ, এতটুকু একটা মেয়ে এই বয়সেই এত কিছু করে বেড়ায়, আর বাকি দিন তো পড়েই আছে। আমি তো ভেবেছিলাম শুধু তোকেই ও ফাঁসিয়েছে। এই ভিডিও দেখে আর এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে ওর একটা পুরুষে মন ভরে না। মা প্লিজ স্টপ, যাও এখান থেকে, আমি আর কিছু শুনতে চাই না, প্লিজ। আয়নের গলা ধরে যাচ্ছে কথাটা বলতে। দেখ আয়ন, তুই কিছু চিন্তা করিস না, আমি তোর জন্য এই প্রিয় থেকেও সুন্দর একটা মেয়ে দেখব। তুই এই বাজে মেয়ের কথা একদম মাথা থেকে বের করে দে তো বাবা। আয়ন নিজেকে শান্ত করার জন্য হাত দুটো মুঠোতে করে চোখ দুটো বন্ধ করে ফেলল। অনেক ব্যাপারটা বুঝতে পেরে এক প্রকার জোর করে আসমা বেগমকে রুম থেকে বাইরে নিয়ে আসে। কি করছিস অনিক? পাগল হয়ে গেছিস? ছাড় আমাকে। মা পায়ে ধরে দাদাকে একা ছেড়ে দাও, এখন দাদা এখন ঠিক নেই। ঢং। আয়ন সোফায় শরীরটা এলিয়ে দিয়ে মাথার উপরে ছাদের দিকে তাকিয়ে আছে। নিজেকে কেমন অনুভূতি শূন্য মানব মনে হচ্ছে। প্রিয় থেকে এত বড় ধোঁকা আয়ন কখনো আশা করেনি। নিজেকে শান্ত করার চেষ্টা করেও কেন জানি বারবার ব্যর্থ হচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে তিয়াসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মামা কি জানতো এইসব? তিয়াস ভাইয়ের দিকে তাকিয়ে হালকা করে বলল। কিভাবে জানলো উনি? প্রিয়র ছবি আর ভিডিওগুলো কেউ ভাইরাল করে দিয়েছে। এরপরেই চারপাশের মানুষের তীক্ষ্ণ কথাবার্তা শুরু হয়ে যায়, আর মামা এসব সহ্য করতে না পেরে স্টুক করে। কে করেছে এসব? জানি না দাদা। আয়নের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো। এটা কোনো নর্মাল শ্বাস না, এটা ছিল নিজের ভালোবাসার মানুষটির থেকে কষ্ট পাওয়ার বেদনা, স্বপ্নগুলো টাচের খড়ের মতো চুরমার হয়ে ভেঙে যাওয়ার কষ্ট, নিজের সব থেকে কাছের মানুষটি থেকে ধোঁকা পাওয়ার যন্ত্রণা। আয়নকে এইভাবে ভেঙে পড়তে দেখে মায়া আয়নের কাছে আসতে নিলে আয়ন হাত উঠিয়ে সবাইকে চলে যেতে বলে। ড্রয়িং রুমের সোফায় মাথাটা নিচু করে বসে আছে আয়ন, আর ওর ঠিক সামনে নির্ভয়ে দাঁড়িয়ে আছে প্রিয়। আজ প্রিয় কেন জানি ভয় পাচ্ছে না তার আয়নদাকে। আয়ন যে সব কিছু জেনে গিয়েছে তা আয়নের গম্ভীর মুখখানি দেখেই প্রিয় বুঝে গিয়েছে। তা না হলে আয়ন এত রাতে কখনো বিনা কারণে এখানে আসার মানুষ না। নীরবতা ভেঙে আয়নী প্রিয়কে জিজ্ঞাসা করলো, ছেলেটা কে প্রিয়? এতক্ষণ প্রিয় ভয় না পাওয়ার অভিনয় করলেও আয়নের কর্কশ কণ্ঠ প্রিয়র সাহসকে যেন পুরোপুরি দমিয়ে দিল। কাবা কণ্ঠে বলে উঠল, কোন ছেলে? আয়ন প্রিয়র সামনে ছবিগুলো ছুঁড়ে ফেলে। রোহান আর ওর ছবিগুলো দেখে প্রিয় স্মিত চমকে যায়। এসব ছবি আয়নটা কিভাবে পেল প্রিয় তাই বুঝতে পারছে না, কিন্তু ছবিগুলো যে পুরো প্ল্যানিং করে তোলা হয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারছে প্রিয়। কি হলো, কথা বলছিস না কেন? আয়ন ধমকের সাথে প্রিয়র দিকে তাকালো, আর তখনই আয়নের রক্তাক্ত চোখগুলো দেখে প্রিয় ভয়ে আঁতকে ওঠে। কাপা কণ্ঠে বলল, রোহান? রোহান নাম তোর? কোথায় থাকে? আমাদের বাসার নতুন ভাড়াটি। প্রিয় মাথা নিচু করে কথাগুলো বলছে। আয়নের দিকে তাকাবার সাহস আর করতে পারছে না। আয়ন এবার উঠে সরাসরি প্রিয়র সামনে দাঁড়ালো। Did you sleep with him? আয়নের এমন কথায় প্রিয় চমকে আয়নের চোখের দিকে তাকায়। কি বলছো এসব? Answer me, damn it! আয়ন চিৎকার করে ওঠে। প্রিয়র মনটা ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তে। প্রিয় কখনো আশা করেনি আয়নদের কাছে এমন ব্যবহার। প্রিয় জানতো রোহানের কথা জানলে আয়ন তার রাগ করবে, হয়তো প্রিয়কে অনেক বকবেও, কিন্তু আয়নদা যে মনে এইসব ভেবে নেবে তা প্রিয় জীবনেও ভাবেনি। প্রিয় কেমন তা আয়নদার থেকে বেশি কে জানে, আর আছে আয়নদার মনেও প্রিয়কে নিয়ে সন্দেহ। কি হলো, কথা বের হচ্ছে না কেন মুখ দিয়ে? নাকি নিজের ফুর্তির কথা এখানে বলতে লজ্জা লাগছে তোর? আয়ন প্রিয়র গলাটা দু আঙুলে চেপে ধরে। এত কিছু করার সময় লজ্জা হয় না, এখন বলতে বুঝি লজ্জা করছে? আয়ন এভাবে প্রিয়র গাল ধরায় ব্যথায় প্রিয়র চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু আজ আয়নের প্রিয়র প্রতি যেন কোনো মায়াই হচ্ছে না। বলছিস না কেন? এত যদি শরীরে জ্বালা ধরেছিল তাহলে আমাকেই বলতি, বাকি সব কিছুর মতো আমি এটাও পূরণ করে দিতাম। কিন্তু তোর মনে হয় জ্বালা সই ছিল না, তাই তো বাজারের মেয়েদের মতো যাত্রার বিছানায় চলে গিয়েছিলি, তাই না? এতক্ষণ প্রিয় সব কিছু চুপচাপ সহ্য করলেও এখন রাগে অপমানে ওর ধৈর্যের বাদ যেন ছিঁড়ে গেল। তাৎক্ষণিক আয়নকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। হ্যাঁ বেড়েছিল, তাতে তোমার কি? নাকি তোমার রক্ষিতাকে তোমার আগে কেউ ভোগ করেছে বলে কষ্ট হচ্ছে? এটা বলার সাথে সাথে আয়ন ঠাস করে একটা থাপ্পড় মারে প্রিয় গালে। আয়নের ভারী হাতের থাপ্পড়টি প্রিয় নিতে না পেরে নিচে পড়ে গেল।
কিন্তু আয়নের রাগ কমেনি এখনো, তাই প্রিয়র চুলগুলো মুঠোতে নিয়ে টেনে তুলে নিজের কাছে আনলো। রক্ষিতা, দাঁতে দাঁত চেপে কথাটা বললো আয়ন। মানে জানিস এটা? I had sex with you without any relationship, and you have made me happy in bed for so long. Have not you? বল, কতদিন আর কতবার তোর সাথে আমি মিলিত হয়েছি বল। বিছানায় সুখ দিয়েছিস সবাই, নিজের ফুর্তির কথা বোঝা আমার ঘাড়ে ফেলতে কষ্ট করে না তোর? লজ্জা করে না রে তোর? বল, আর কতজনের সাথে এসব করেছিস আমার অগোচরে? প্রিয়র আয়নের প্রতি অভিমানটা অনেক বেড়ে গেল, কারণ ও জানতো আর কেউ বিশ্বাস করুক আর না করুক আয়নদা ওকে ঠিকই বুঝবে। কিন্তু যার প্রতি এত বিশ্বাস ছিল প্রিয়র, সেই আয়নদাই যেহেতু ওর চরিত্রে আঙুল তুলে ফেললো, তাহলে ও আর কাকে দোষ দেবে, আর কেনই বা সাফাই দেবে? আর কাউকে বোঝানোর চেষ্টাই করবে না প্রিয়, যে যা খুশি ভাবুক, আই ডোন্ট কেয়ার। তাই নিজের জিতটাকে প্রায়োরিটি দিয়ে রাগের মাথায় বলে ফেলে, হ্যাঁ আছে আমার আরো ছেলের সাথে সম্পর্ক, তাও আবার গভীরভাবে। তাতে তোমার কি? তুমি কৈফিয়ত নেয়ার কে? 16-17 বয়সটা অনেকটা অপরিণত বয়স। এই বয়সে মন খুব অল্পতেই অস্থির হয়ে ওঠে, কোনো কিছুতে বাধা দিলে মনে জিদ চেপে ধরে। কিন্তু কিশোরী মনের এই অপরিণত মনকে অনেকেই বুঝে উঠতে পারে না। তাই তো মানুষ কিশোরী বয়সে জীবনের সবচেয়ে বড় বড় ভুলগুলো করে বসে। এই বয়সে ব্যালকনির খাঁচায় ঝুলে থাকা পাখিটার মতো নিজেকেও পরাধীন মনে হয়। তখন তার এই কিশোরী মন উড়াল দিতে চায়, মুক্ত বিহঙ্গ হবার স্বপ্ন দেখে। জীবনে বড় হবার স্বাদ কেমন, তাই মনটা একেবারে পেতে চায়। বলতে গেলে 13 বছরের কিশোরী মনটা এক নিমিষে 30 বছরের পরিণত নারী হওয়ার স্বাদ পেতে চায়। আর তখনই ভুল করে অনেক সময় ভুল মানুষের হাত ধরে ফেলে। হৃদয়ের কাঁপানি, শরীরের উত্তেজনা আর মনের চাওয়া, এসবের মাঝে ভালো মন্দটা এই মন বুঝতে চায় না। তখন সকল নিষেধ জিনিসের প্রতি থাকে একটা প্রবল আকর্ষণ। প্রিয়র অবস্থাটাও তেমনই ছিল। অল্প বয়সে প্রেমের স্বাদ নিতে গিয়ে সামনের মানুষটিকে প্রিয় যাচাই না করেই মন দিয়ে দেয়। আর প্রিয়র প্রয়োজনের সময় সেই মানুষটি উড়াল দিয়ে চলে গেল কোথাও। বাবার অকাল মৃত্যু ও ভালোবাসার মানুষটির হঠাৎ এমন উধা হওয়া, আর যাকে জীবনের সব থেকে বেশি বিশ্বাস করেছিল তার মুখেই নিজেকে নিয়ে এত নোংরা কথা শোনা, এ সব কিছু প্রিয় সহ্য করতে পারল না। তাই মনের ভেতরে একটা জিদ আর অভিমান চেপে গেল। প্রিয় আশা করেছিল আয়নর সব কথা শুনবে, যা এতদিন কেউ শোনেনি, যাও কাউকে বলতে পারেনি। সব বলবে ওর আয়নদাকে। আয়নদা নিশ্চয়ই প্রিয়কে বুঝবে, অবশ্যই বুঝবে, কেন বুঝবে না? কিন্তু তা হলো না। আয়ন তো প্রিয়কে কিছু বলার সুযোগই দিল না, তার আগেই লাগিয়ে দিল চরিত্রহীনতার তকমা প্রিয়র গায়ে। অভিমানে প্রিয় আর আয়নের ভুল ভাঙানোর চেষ্টা করল না। প্রিয় মনে করে বিশ্বাস হচ্ছে কাঁচের মতো, একবার ভেঙে গেলে সহজে জোড়া লাগানো যায় না, আর জোর করে জোড়া লাগালেও তার দাগ রয়ে যায় সারাটা জীবন। তাহলে কি প্রয়োজন এসব করে? তাই সেদিন প্রিয় চেষ্টা করেনি আয়নের ভুল ভাঙানোর। বর্তমান জ্বলন্ত সিগারেটটি নিজেকে সম্পূর্ণ পুড়িয়ে আয়নের হাতের দু আঙুলকে উত্তাপ দিয়ে জানিয়ে দিল, আমার যৌবনকাল শেষ রে ভাই, এবার মুক্ত করে দে। আর কত পুড়াবি, এখন তো রেহাই দে। সিগারেটের হালকা উত্তাপ আঙুলে স্পর্শ করে আয়ন অতীত থেকে বর্তমানে ফিরে এলো। আর সেই সিগারেটের উপর মনে হয় আয়নের একটু মায়া হলো, তাই সিগারেটটি শেষাংশ ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে। আয়নের ভেতর এখন খুব তোলপাড় চলছে। প্রিয়কে এভাবে কখনো ভাঙতে দেখেনি আয়ন, এমনকি তখনও না যখন প্রিয় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল। প্রিয় যে আয়নকে নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছে তা আয়ন খুব ভালো করেই বুঝতে পারছে। প্রিয়কে পেতে হলে আয়নকে আবার প্রিয়র বিশ্বাস জিততে হবে, তা না হলে আয়ন প্রিয়কে একেবারে হারিয়ে ফেলবে, যা আয়ন হতে দেবে না। অনেক কষ্টের পর সব ঠিক হয়েছে, সম্পর্ক আগে না বাড়ুক, প্রিয়র পাশে তো আছে, মন চাইলে দেখতে পারবে, ছুঁয়ে দিতে পারবে, এটা কম কিসের? আয়ন গিয়ে ঘুমন্ত প্রিয়র পাশে এসে বসলো। প্রিয়র নিষ্পাপ মুখটা থেকে তাকিয়ে আনমনে বলে উঠল, কতটা নিষ্পাপ তুই প্রিয়, আর আমি কিনা তোর সাথে কত কিছু করলাম। আমার মতো জানোয়ারের কাছে তোর মতো নিষ্পাপ মেয়েকে মানায় না শোনা। কিন্তু কি করবো বল, মনের কাছে বন্দি আমি খুব স্বার্থপর রে। নিজের স্বার্থের জন্যই তোকে ধরে রেখেছি। আমার সুখ যে তোর মাঝে, তোকে ছাড়া বেঁচে থাকতে কষ্ট হয়। আমার অক্সিজেন যে তুই, আমার আর এই অক্সিজেন আমি হারাতে পারবো না। আয়নের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়। আর তখনই আয়নের এসব চিন্তার অবসান ঘটাতে রুমের দরজায় ঢোকা পড়ল। দরজায় শব্দ শুনে আয়ন ঘড়ি দিকে তাকালো। সকাল 9টা এখন, নিশ্চয়ই ওয়েটার নাস্তা সার্ভ করতে এসেছে। আয়ন দরজা খুলে ওয়েটার থেকে নাস্তা নিয়ে প্রিয়কে আস্তে আস্তে ঘুম থেকে ডাকতে লাগলো। এরপর আয়ন নিজের হাতেই প্রিয়কে নাস্তা করিয়ে দিল। তিতিদের ড্রয়িং রুমের সোফায় পায়ের উপরে পা তুলে বসে আছে দীনেশ, আর নির্বিকারে তাকিয়ে আছে তিতিরের দিকে। কিছুক্ষণ পর অপেক্ষার ফোরন কেটে দীনেশ শান্ত গলায় বলল, ক্ষুধা লেগেছে তিতির, নাস্তার জন্য কিছু করেছো? দীনেশের এমন শান্ত মেজাজ দেখে তিতির একটু চমকে উঠল।
তিতির ভেবেছিল দিনেশ আজ মনে হয় সবকিছু ভেঙে চুরমার করে দেবে। রাগ উঠলে জিনিস ভাঙার খুব পুরনো অভ্যাস দিনেশের। আর সেই মানুষ এতটা শান্ত, তাও আবার তিতিরের বিয়ে ঠিক হয়ে গিয়েছে এটা শুনেও। ব্যাপারটা তিতিরকে খুব ভাবাচ্ছে। কি হলো, কিছু বলো। এমন ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো কেন? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, আর তুমি আমার উপর ক্রাশ খেয়ে বসে আছো, তাই এভাবে তাকিয়ে ইশারা করে বোঝাতে হবে না। দিনেশের কথায় তিতির সম্বিত ফিরে পায়, সাথে লজ্জাও। আর আমতা আমতা করে বলে, আসলে পরোটা, অমলেট আর সবজি ভাজি করেছি, আপনি কি খেতে পারবেন এসব? দিনেশ এসে ডাইনিং টেবিলের দিকে হাঁটা ধরে। কেন পারবো না? আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? না মানে আপনার তো রিল্যাক্স তিতির, তোমার হাতে তো বিষ খেতে রাজি আমি। এর তুলনায় এসব তো কিছুই না। মুহূর্তেই তিতির স্থির হয়ে গেল, চোখের কোনায় কিছুটা জল জমে গেল। দিনেশের ভালোবাসার প্রতি কোনো সন্দেহ নেই তিতিরের। দিন শেষের এমন পাগলামি গুলোকেই তো না চাওয়া সত্ত্বেও ভালোবেসে ফেলেছিল তিতির। কিন্তু তিতি যে নিরুপায়, ধর্মের কাছে, সমাজের কাছে। তিতিরকে এখনো চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, কি হলো, না খাইয়ে মেরে ফেলার প্ল্যানিং করছো না তো? তিতির আবারও কিছুটা লজ্জা পেয়ে যায়। দিনেশের সামনে নিজের ইমোশনগুলো লুকাতে কেন পারছে না এসব ভেবে এখন নিজের উপরই রাগ উঠছে তিতিরের। এরপর আর কিছু না ভেবে চুপচাপ রান্না করে যায় নাস্তা রেডি করতে। ডাইনিং টেবিলে বসে দিনেশ খুব উৎফুল্লের সাথে নাস্তা করছে। নাস্তা নয়, যেন অমৃতের স্বাদ নিচ্ছে। দিনেশকে এমন খোশ মেজাজে দেখে তিতিরের গলা দিয়ে খাবার ঢুকছে না। খুব কনফিউজড আছে তিতির। মনে হয় সামনে বসা এই লোকটিকে তিতির একদম চেনে না। এখন তো তিতিরের আরো ভয় হচ্ছে, ভীষণ ভয়। তিতিরের চিন্তার মাঝখানে দিনেশ তার প্রশ্ন ছুড়ে মারলো এতক্ষণ পর, তোমার হবুবার কি করে? তিতির চমকে গেল দিনেশের প্রশ্নে, তবু নিজেকে কোনো রকমে সামলিয়ে বলল, প্রফেসর, ভার্সিটির প্রফেসর উনি। তাই নাকি? ওয়াও, তুমি একজন জ্ঞানী আর তোমার হবুবার হলো মহাজ্ঞানী। তাহলে তোমাদের ছেলে মেয়ে নিশ্চয়ই কোনো পণ্ডিত থেকে কম হবে না। তোমাদের দেখে একদম পারফেক্ট জুটি। তিতির কি বলবে বুঝতে পারছে না। দিনেশের এমন শান্ত স্বভাবের সাথে একদম পরিচিত না তিতির। কিন্তু দিনেশ যে মজার ছলে তিতিরকে খোঁচা মেরে কথা বলছে তা তিতির খুব ভালো করেই বুঝতে পারছে। তোমার হবুবার নিশ্চয়ই ফ্রি মাইন্ডের, ঠিক তো? মানে? তিতির ভ্রুটা কিঞ্চিত কুচকিয়ে বলে, ফ্রি মাইন্ড বলতে কি বোঝাতে চাইছেন? দিনেশ নিজের নাস্তাটা ফিনিশ করে মুখটা মুছে এক গ্লাস পানি খেয়ে তিতিরের দিকে তাকালো। এটা যে তোমার হবুবারে তোমার ভার্জিনিটি নিয়ে কোনো সন্দেহ নেই তো? মানে কি বলতে চাইছেন, ক্লিয়ার করে বলুন। তিতির কিছুটা রেগে গেল। তুমি সেদিন হোটেলে আমার সাথে পুরো একটা রাত কাটিয়েছ। মানে আমরা দুজন একই হোটেলে একই রুমে সারা রাত। দিনেশকে আর বলতে দিল না তিতির, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। তার মানে কি তিতির, তুমি কি অস্বীকার করছো? মানে আমি মিথ্যে বলছি? আমি মিথ্যাবাদী? দিনেশও উঠে তিতিরের সামনে এসে দাঁড়ালো। বলো তিতির। আমি সেটা বলছি না। আপনি বলছেন সেই রাতে আমাদের মাঝে তেমন কিছু হয়নি, তাহলে? তোমার কি সত্যি মনে হয় কিছু হয়নি? তিতির স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ও বুঝতে পারছে না দিনেশ সেদিন মিথ্যে বলেছে নাকি আজ। এটা হতে পারে না স্যার, আপনি মিথ্যা বলছেন। দিনেশ মুচকে এসে তিতিরের কানের কাছে গিয়ে বলল, তোমার শরীরে স্পর্শকার্ত জায়গার লাল তিলটা কিন্তু দারুণ। মনে পড়লে এখনো নেশায় দৌড়িয়ে দেয় আমায়। এটা বলেই দিনেশ হাঁটা ধরলো ড্রয়িং রুমের দিকে। আর এদিক দিয়ে তিতিরের মাথা ঘুরে গেল দিনেশের কথা শুনে। পা দুটো কাঁপতে লাগলো, শরীরটা অবশ হতে লাগলো। হঠাৎ কি হলো, তিতির দাঁড়িয়ে থাকতে পারছে না। এটা হতে পারে না, আমি কিছুই করিনি। তিতির নিজে বিড়বিড় করে বলতে লাগলো। দিশাকে কলেজের সামনে নামাতেই কোথা থেকে একটা ছেলে এসে হুট করে দিশার হাতটি ধরে ফেললো। ঘটনার আকস্মিকতায় দিশা নিজেও চমকে গেল। প্লিজ দিশু, আমি সরি, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি সত্যি অনুতপ্ত। আমি এমন ভুল জীবনেও করব না, সত্যি বলছি, তোমার কসম। দিশা ছেলেটির থেকে নিজের হাতটি ছুটানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি করছো নিশান? ছাড়ো আমার হাত, আশেপাশে সবাই দেখছে। কিন্তু নিশান তো তবুও ছাড়ছে না। আগে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তারপর ছাড়াছাড়ি। তিয়াস ব্যাপারটা বুঝতে 1 মিনিট সময় নিল। তিয়াস বুঝে গেল এই সেই ছেলে যার সাথে দিশার রিলেশন ছিল। এই ছেলেটিকে দেখলেই বোঝা যায় কেমন লিন চরিত্রের। তা না হলে পাবলিক প্লেসে কেউ তার এক্স গার্লফ্রেন্ডের সাথে এমন করে? কিভাবে যে এই মেয়েকে এতদিন সহ্য করেছে আল্লাহই জানে। তিয়াস আর সহ্য করতে না পেরে দিশার সামনে গিয়ে দাঁড়ালো। এনি প্রবলেম দিশা? নো প্রবলেম, আপনি আসতে পারেন। এটা আমার আর আমার গার্লফ্রেন্ডের ব্যাপার। নিশান্ত বলে উঠল। তিয়াস নিশান্তের সেই হাতটি শক্ত করে চেপে ধরল, যে হাত দিয়ে দিশাকে ধরে রেখেছিল।
ব্যথায় নিশান্ত দিশার হাতটি ছেড়ে দেয়, মুখ দিয়ে অস্ফুট স্বরে বলে, ওই মিয়া, সমস্যা কি আপনার? তিয়াস নিশান্তের কথায় তোয়াক্কা না করে দিশাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো ওর সাথে রিলেশন কন্টিনিউ করতে চাও? দিশা তড়িৎ গতিতে মাথা নাড়ে, তার মানে ও এই রিলেশনে ইতি করতে চায়। বুঝে বলছে তো? পরে আবার পাল্টি মারবে না তো? এর ইনোসেন্ট মার্কা ডায়লগ শুনে দিশা কিছুক্ষণ নিশান্তের দিকে তাকিয়ে তারপর মুখ ঘুরিয়ে বলল, নো নেভার, আর কন্টিনিউ করার তো প্রশ্নই ওঠে না। দিশা, নিশান্ত কিছুটা চিল্লিয়ে, রিল্যাক্স ব্রো, এত হাইপার হচ্ছে কেন? দিশা তুমি যাও, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আমি তোমার প্রাক্তনকে একটু সান্ত্বনা দিই। গো সুইট হার্ট। দিশা কলেজের ভেতরে প্রবেশ করতে করতে আরো একবার পেছন ঘুরে তাকালো। চলছে কি দুজনের মধ্যে আল্লাহই জানে। হু আর ইউ? আপনি কেন আমাদের মাঝে আসলেন? আমার গার্লফ্রেন্ড রাগ করেছে, আমি তার রাগ ভাঙিয়ে ফেলবো। প্লিজ স্টে ওয়ে। তিয়াস নিশান্তের এক কাঁধে হাত রেখে বলল, তা কি করে হয় ভাই? তোমার প্রাক্তন এখন আমার গার্লফ্রেন্ড, আর আল্লাহ চাইলে কাল আমার ওয়াইফ হবে। তাহলে বলো আমি এসব থেকে দূরে থাকবো কিভাবে? কি সব আবল তাবল বলতেছেন? এ হতে পারে না। আমরা অনেক বছর ধরে রিলেশনে ছিলাম। দিশু আমাকে এত তাড়াতাড়ি ভুলতে পারবে না, কোনোভাবেই না। ব্রো সমস্যা নেই, আমার ভালোবাসায় সব ভুলিয়ে দেব। আর রিলেশনের বয়স দিয়ে কি হবে? তখন তো ও নিজেও বাচ্চা ছিল, আর একটা বাচ্চা মেয়েকে চকলেট ললিপপ দিয়ে ভুলিয়ে বালিয়ে প্রেমে ফেলেছো। মনে করেছো বাচ্চা মেয়েটি বাচ্চাই থাকবে, তোমার আসল চেহারা কোনোদিন দেখতে পাবে না। যেমনি নাচাবে তেমনি নাচবে। কিন্তু ভুলে গিয়েছো বাপের উপরও বাপ আছে। তোমার যে কুকুরের মতো জায়গায় জায়গায় মুখ দেওয়ার স্বভাব আছে তা দিশা হয়তো কখনো জানতেই পারতো না। কিন্তু কি করব বলো, মেয়েটি খুব ইনোসেন্ট। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম। অনেক